আমরা যখন অসুস্থ হই তখন কার কাছে যাই? সোজা ডাক্তারের কাছে, তাই না? ডাক্তার আমাদের সব চেক করেন, রোগটা কি সেটা বোঝেন, আর তারপর একটা প্রেসক্রিপশন লিখে দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যখন একটা রাস্তা ভেঙে যায়, যখন তাকে বড় বড় গর্ত হয় বা ফাটল ধরে, তখন তার ডাক্তারকে? তারও তো একটা সঠিক চিকিৎসার দরকার হয়, তাই না? তাহলে প্রশ্নটা হলো, এই ভাঙা রাস্তার ডাক্তার আসলে কে? কে সেই রাস্তার স্বাস্থ্য পরীক্ষা করে আর তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমরাই হলাম সেই রোড ডক্টর, যারা আমাদের দেশের এই ভাইটাল ইনফ্রাস্ট্রাকচারের স্বাস্থ্য পরীক্ষা করি আর সেগুলোকে একদম ফিট রাখার জন্য প্রেসক্রিপশন লিখি। চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। যে কোনো চিকিৎসার আগে রোগীকে ভালো করে বোঝাটা খুব জরুরি। ঠিক সেভাবেই একটা রাস্তার চিকিৎসা করার আগে আমাদের তার অ্যানাটমি মানে তার গঠনটা বুঝতে হবে। দেখুন, রাস্তা মূলত দু ধরনের হয়, ফ্লেক্সিবল আর রিজিড। ফ্লেক্সিবল পেভমেন্ট অনেকটা একটা গদির মতো, যার ওপর চাপ দিলে সেটা একটু দেবে যায় আর চাপটাকে আস্তে আস্তে নিচের স্তরগুলোতে ছড়িয়ে দেয়। অন্যদিকে রিজিড পেভমেন্ট হলো একটা শক্ত কাঠের তক্তার মতো, যেটা চাপটাকে একটা অনেক বড় জায়গার উপর ছড়িয়ে দেয়। আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে ফ্লেক্সিবল পেভমেন্টের উপর, কারণ আমাদের দেশে বেশিরভাগ রাস্তাই এই ধরনের। একটা ফ্লেক্সিবল পেভমেন্টকে আমরা বাড়ির পুরনো কাঁথার সাথে তুলনা করতে পারি। যেমন কাঁথার এক একটা স্তর মিলেমিশে আমাদের আরাম আর উষ্ণতা দেয়, ঠিক তেমনই পেভমেন্টের এই 4টে স্তর, সাবগ্রেড, সাববেস, বেস আর সারফেস কোর্স, একসঙ্গে মিলে রাস্তাটাকে মজবুত আর টেকসই করে তোলে। এখন এই ডিজাইনের পেছনের লজিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভাবুন, গাড়ির চাকার সবচেয়ে বেশি চাপটা কোথায় পড়ে? একদম ওপরের স্তরে, তাই না? মানে সারফেস কোর্সে। তাই সেখানে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি উপাদান ব্যবহার করা হয়। আর যত নিচে যাওয়া যায়, চাপটা তত কমতে থাকে। তাই সেই মতো উপাদানের কোয়ালিটি আর খরচও কমানো হয়। এতেই ডিজাইনটা ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে পারফেক্ট আর অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয়। তো এই পেভমেন্টের মূলত দুটো অসুখ হতে পারে, যা আমাদের ইন্ডিয়ান রোড কংগ্রেস বা আইআরসি গাইডলাইন অনুযায়ী ডিজাইন করে আটকাতে হবে। একটা হলো রাটিং, যেখানে রাস্তার ওপর চাকার গভীর দাগ বসে যায়, আর অন্যটা হলো ফ্যাটিগ ক্র্যাকিং, যাকে অ্যালিগেটর ক্র্যাকিংও বলা হয়, কারণ এর ফাটলগুলো দেখতে একদম কুমিরের পিঠের চামড়ার মতো লাগে। আমাদের ডিজাইন এমন হবে যেন এই দুটো অসুখই না হয়। তাহলে একটা ছোট্ট প্রশ্ন মনে করার চেষ্টা করুন তো, ফ্লেক্সিবল পেভমেন্টের একদম ওপরের স্তরে কেন সবচেয়ে ভালো কোয়ালিটির মেটেরিয়াল ব্যবহার করা হয়? কারণটা হলো স্ট্রেস ডিস্ট্রিবিউশন। সবচেয়ে বেশি চাপ তো ওপরের স্তরটাই সামলায়। বেশ, রোগীর শরীরটা তো বোঝা গেল। এবার হলো আসল কাজ, মানে ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। এর জন্য আমাদের কিছু ডেটা জোগাড় করতে হবে, মানে রাস্তার একটা হেলথ চেকআপ করতে হবে। আর এর জন্য প্রথম আর সবচেয়ে জরুরি টেস্ট হলো সিবিআর টেস্ট। এটাকে বলতে পারেন মাটির ব্লাড টেস্ট। এই সহজ পরীক্ষাটা আমাদের বলে দেয় যে রাস্তার ভিত্তি মানে সাবগ্রেড মাটিটা কতটা শক্তিশালী। আর এর মূল নীতিটা একদম সোজা। মাটি যত দুর্বল হবে, মানে সিবিআর ভ্যালু যত কম হবে, তাকে রক্ষা করার জন্য ওপরের পেভমেন্টের স্তর ততটাই মোটা করতে হবে। খুবই লজিক্যাল, তাই না? মাটির হেলথ রিপোর্ট তো চলে এলো। এবার আমাদের দেখতে হবে রাস্তার লাইফস্টাইল কেমন হবে, মানে ওর ওপর দিয়ে প্রতিদিন কী পরিমাণ চাপ বা স্ট্রেস যাবে। আর এই চাপটা আসে ট্রাফিক থেকে। আইআরসি গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু সাধারণ ছোটখাটো গাড়ি নিয়ে মাথা ঘামাই না। আমরা ফোকাস করি ডিজাইন ট্রাফিকের ওপর। মানে প্রতিদিন ৩ টনের বেশি ওজনের কতগুলো ভারী কমার্শিয়াল গাড়ি ওই রাস্তা দিয়ে যাবে, কারণ রাস্তার বেশিরভাগ ক্ষতি কিন্তু এই ভারী গাড়িগুলোই করে। ভবিষ্যতে ট্রাফিক কেমন হবে সেটা অনুমান করার জন্য আমরা এই আইআরসি ফর্মুলাটা ব্যবহার করি। এখানে এ হলো ডিজাইন ট্রাফিক, যেটা আমাদের বের করতে হবে, পি হলো এখনকার ট্রাফিক, আর হলো ট্রাফিক গ্রোথ রেট, আর এন হলো রাস্তাটা বানাতে কত বছর লাগবে। আর এই যে n+10 দেখছেন, এর মানে হলো আমরা রাস্তা খোলার পর থেকে আরও 10 বছরের ট্রাফিক গ্রোথ হিসেব করছি। সাধারণত আমরা 20 বছরের ডিজাইন লাইফের জন্য মাঝামাঝি সময় ট্রাফিকটাকে গড় হিসেবে ধরি। এই ফর্মুলাটা মনে রাখার একটা ছোট্ট সহজ ট্রিক আছে, আমার প্রজেক্ট। এখানে আ দিয়ে মনে রাখা যাবে এ বা ভবিষ্যতের ট্রাফিক, আর প্রো দিয়ে মনে রাখা যাবে পি বা প্রেজেন্ট ট্রাফিক। আমার প্রজেক্ট, ব্যাস, পরীক্ষার সময় আর ভুল হওয়ার চান্সই নেই। এবার একটা বাস্তব সিনারিও ভাবা যাক। ধরুন রাস্তার পাশে একটা নতুন ফ্যাক্টরি খুলল, আর তার ফলে ট্রাক চলাচল অনেক বেড়ে গেল। তাহলে পেভমেন্ট ডিজাইনে কি পরিবর্তন আনতে হবে? সোজা উত্তর, ডিজাইন ট্রাফিক এর ভ্যালু বাড়বে আর আমাদের আরও মোটা, আরও শক্তিশালী পেভমেন্ট ডিজাইন করতে হবে।
চলুন, অনেক তো থিওরি হলো, এবার এই ডেটাগুলো দিয়ে একটা আসল প্রেসক্রিপশন লেখা যাক। একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। তো ধরা যাক আমাদের মাটির ব্লাড টেস্ট বা সিবিআর টেস্টের রেজাল্ট এসেছে 4.0%। এটা হলো আমাদের প্রথম এবং খুব জরুরি ইনপুট। আর ট্রাফিক ফর্মুলা দিয়ে আমরা হিসেব করে পেলাম যে ভবিষ্যতের ডিজাইন ট্রাফিক হবে দিনে 3600টা ভারী গাড়ি। এটা হলো আমাদের দ্বিতীয় জরুরি ইনপুট। ব্যাস, আমাদের কাজ প্রায় শেষ। হাতে দুটো ম্যাজিক নম্বর আছে, মাটির শক্তি সিবিআর 4% আর ট্রাফিকের চাপ 3600 ভিপিজি। এ দুটো ভ্যালু নিয়ে আমরা সোজা চলে যাব ইন্ডিয়ান রোড কংগ্রেসের ডিজাইন চার্টে। আর ওই চার্ট থেকে আমরা আমাদের ফাইনাল প্রেসক্রিপশনটা পেয়ে গেলাম। এই মাটি আর ট্রাফিকের জন্য আমাদের মোট 55 সেন্টিমিটার পুরো একটা পেভমেন্ট বানাতে হবে। এই হলো আমাদের রোড ডক্টরের একদম নিখুঁত প্রেসক্রিপশন। তো এই হলো পুরো ব্যাপারটা। আমরা দেখলাম কিভাবে একজন রোড ডক্টর একটা রাস্তার হেলথ চেক করে, তার সমস্যা বোঝে আর তারপর একটা পারফেক্ট প্রেসক্রিপশন লেখে। চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক ঝলকে আবার দেখে নিই। সবসময় একজন রোড ডক্টরের মতো করে ভাবতে হবে। ডিজাইন করার আগে ডায়াগনোসিস। মনে রাখতে হবে পেভমেন্টের স্তরগুলো একটা কাঁথার মতো কাজ করে। সিবিআর হলো মাটির হেলথ টেস্ট, আর ট্রাফিক অ্যানালিসিস হলো রাস্তার ভবিষ্যৎ লাইফস্টাইল প্রেডিক্ট করা। আর সবচেয়ে জরুরি সূত্রটা হলো মাটি যত দুর্বল আর ট্রাফিক যত ভারী, পেভমেন্ট হবে তত মোটা। শেষে শুধু একটা কথাই বলার, একটা ভালো ডিজাইনের রাস্তা কিন্তু শুধু পাথর আর পিচের একটা লেয়ার না, এটা একটা দেশের অগ্রগতির ধমনী, তার লাইফলাইন। আজকে আমরা যে বেসিক কনসেপ্টসগুলো শিখলাম, এগুলোই হলো আগামী দিনে স্মার্ট ম্যাটেরিয়াল, সাস্টেইনেবল কনস্ট্রাকশন আর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রথম ধাপ। এই জ্ঞান আপনাদের শুধু পরীক্ষাতেই সাহায্য করবে না, বরং আপনাদেরকে ভবিষ্যতের সেই ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবে যারা ভারতের জন্য আরও শক্তিশালী আর টেকসই রাস্তা তৈরি করবে।